সংস্থা, যার কাজ হচ্ছে ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন এই ভিসকোসিটির মধ্যে একটা হচ্ছে লো টেম্পারেচারের, একটা হাই টেম্পারেচারের, আর একটাকে উইন্ডার বোঝাচ্ছে। এখানে দুইটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি আমরা ডিজেল না পেট্রোল, এবং পরে দুইটা সংখ্যা দিয়ে আমরা বোঝাচ্ছি এটার ম্যানুফ্যাকচার ডেট। আমরা একটা চার্ট দেখলাম, এবং লাস্টে যে সংখ্যা দুইটা আছে এটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি। বলতে পারেন 2T আর 4T মানে কি বোঝায়? 2 মানে বোঝাচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য, এবং 4T মানে বোঝাচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য। ইঞ্জিন অয়েলের ক্যানাডায় কিন্তু লেখা থাকতে পারে 2T বা 4T। বাইকে কত স্টকের? বাইক এটা ডিপেন্ড করে 2 স্ট্রোক না 4 স্ট্রোক। বাইক 2 স্ট্রোক হইতে পারে, 4 স্ট্রোক হইতে পারে। বেশিরভাগ এই বোনার 2 স্টক। যদি পুরানগুলো ধরেন তাহলে 2 স্ট্রোক, আর এখনকার যেগুলো গাড়ি আছে সেগুলো সব 4 স্ট্রোক। আর যদি সহজ ভাষায় বলি, কার্বোরেটর বাইকগুলো হচ্ছে 2 স্ট্রোক হয়, আর ইএফআই বাইকগুলো 4 স্ট্রোক। এরকম একটা ইঞ্জিন টাইপের মধ্যে আমরা ফুল ক্লাস্টার থাকবে না, 2 স্ট্রোক 4 স্ট্রোক এটা ইঞ্জিন টাইপের মধ্যে থাকবে না ক্লাস্টার। এই টপিকটা এটা আমরা শেষ করছি। হবে বোঝেন তাহলে লুব্রিকেটিং সিস্টেমের মোটামুটি কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এই যে এখানে যে ইঞ্জিন অয়েলটা থাকবে সেই অয়েলটা নিয়ে। ইঞ্জিন অয়েলের যতটুকু জানলেন এতটুকু দিয়ে মোটামুটি চলতে পারবেন, বাকিগুলো ধীরে ধীরে আপনি আগাবেন। তাহলে প্রথমে আমরা অয়েল কোথা থেকে আসতেছে, অয়েলের কি কি নাম, কি কি অ্যাডিটিভস, এইটা আসলে কত ধরনের হয়, মনোগ্রেড, মাল্টিগ্রেড, মাল্টি এভার 3 ধরনের, এবং 3 ধরনের গ্রেডগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর একটা অয়েল প্যানের গায়ে, অয়েল কি বলে, মানে ক্যানের গায়ে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে ইঞ্জিন অয়েলের, এসএই, এপিআই, ভিসকোসিটি, দেন এটা ডিজেল না পেট্রোল, 2 স্ট্রোক না 4 স্ট্রোক, ওভারঅল একটা জানলাম। এইটা নিয়ে মোটামুটি হয়ে যায়। এবার আমাদের পরের পার্ট হচ্ছে এই যে অয়েল প্যান। লিখব অয়েল প্যান। অয়েল প্যান দেখেন, অয়েল প্যানের লোকেশনটা দেখেন প্রথমে ক্র্যাঙ্ক কেসের নিচে। অয়েল প্যানের লোকেশন দেখেন ক্র্যাঙ্ক কেসের নিচে, তার মানে একদম ইঞ্জিনের সবার নিচের পার্ট। দেখেন অয়েল প্যান 2 ধরনের, মানে 2 ধরনের ধাতু দিয়ে অয়েল প্যান তৈরি করা হয়। এক নম্বর লিখব কাস্ট আয়রন। দুই ধরনের ধাতু দিয়ে প্যান তৈরি করা হয়, একটা কাস্ট আয়রন, আর 2 নম্বর লেখেন অ্যালুমিনিয়াম। পাবলিক দিয়ে স্টিল লেখেন। এটা নিয়ে আর বেশি কিছু বোঝানো না, এটা জাস্ট অয়েল রিজার্ভার ট্যাঙ্ক হিসেবে কাজ করে। ইঞ্জিন অয়েল মূলত এখানেই জমা থাকে, এখানে আমরা সময় দেবো না। তাহলে এখানে যেটা একটু আলোচনা করব, প্রতি 7 মাস অথবা বছরে একবার অয়েল প্যান খুলে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় অয়েল প্যানকে গাড়িতে লাগিয়ে দেবো। এতে যদি না হয়, আপনি ঠিকই নতুন ইঞ্জিন অয়েল উঠাচ্ছেন, কিন্তু এখানে সব ময়লা থাকার কারণে উপরে নতুন ইঞ্জিন অয়েল এসে এই ময়লার সাথে মিশে গিয়ে পুরো ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি নষ্ট করে দেবে। তাহলে যে ইঞ্জিন অয়েল 3 মাসে নষ্ট হওয়ার কথা, সেই ইঞ্জিন এখন 1.5 থেকে 2 মাসে নষ্ট হয়ে যাবে, কারণ এখানে তো সব ময়লা জমা আছে। এটা প্রতি 2 বার অথবা 3 বারে অবশ্যই এটা একবার খুলে ক্লিন করতে হবে। অয়েল প্যান্ট খোলার সময় তার ইঞ্জিনের মানে অন্যান্য নাম ডিজিটাল মার্কা খোলা লাগে না, সাইড দিয়ে ভিতরে যে কিছু লাগে না, একদম সরাসরি এটা ফাঁকাই যাবে। ড্রেন নাট অরিজিনাল কিনা কিভাবে বুঝবেন? চুম্বকের আকর্ষণ এই ড্রেন নাট কিন্তু ম্যাক্সিমাম গাড়িতে আর আপনি এই চুম্বকটা পাবেন না। অর্থাৎ আপনি যখন ওয়ার্কশপে যাবেন দেখবেন যে অয়েল ড্রেন দিছে, কিন্তু ওই ড্রেন নাটটা দেখেন যে কোনো চুম্বক নাই। এগুলো আসলে কিভাবে নষ্ট হয়? বললাম যে গাড়ি র্যাম্পে উঠাইছে বা গাড়ির তলায় ঢুকছে, ঢুকে ড্রেন নাটটা খুলতেছে। এখন ড্রেন নাট কতটুকু বেড়েছে তো বুঝবে না, ও খালি খুলতেছে এবং এক পর্যায়ে এটা খুলতে খুলতে নিচে তো
তেলের কি বলে ধরলাম যে Tank বালতি এটা, আছে, হ্যাঁ। এটা খুলতে খুলতে তেলের প্রেসারে অয়েল প্যানটাকে মানে ড্রেনারটাকে খুলে ফেলাই দিয়ে যখন ও নিচের দিকে পড়া শুরু করে তখন আমার ড্রেনারটা কোথায় গেল ওই বালতির মধ্যে না। এখন অনেকেই মনে করে যে আবার বালতির মধ্যে হাত ঢোকাই দেবো তবু হাতটা নোংরা হবে, সেক্ষেত্রে অনেকেই ড্রেনার ফেলাই দিয়ে জাস্ট একটা বাংলা একটা নাট লাগায়। আমার একটা মাথায় নেই এরকম দেখছি। বাংলা নাটটা মধ্যে ম্যাগনেট কিভাবে লাগাবো? ঘষলে তো থ্রেড নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম গাড়িতে পাবেন না। তাহলে আপনার গাড়িতে যদি ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে ইউনিট থেকে অবশ্যই এরকম একটা ম্যাগনেট এবং এখানে 2-3টা কয়েনের মতো ম্যাগনেট কিন্তু থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের গাড়িতে এই জিনিসগুলো সেভাবে থাকে না। হইতে পারে আমার এগুলো ক্লিন করার সময় খুলে ফেলে দিয়েছে, অথবা আমার গাড়িতে ইঞ্জিন না, ইঞ্জিন চেঞ্জ করে নতুন ইঞ্জিন লাগাইছি, রিকন্ডিশন, সেই ইঞ্জিনের সব পার্টস কোথাও দেখি নাই কোথাও এখন পর্যন্ত। তবে এটা থাকে। আচ্ছা, তাহলে জানায় রাখলাম, যদি কখনো দেখেন যাতে ঘাবড়ায় না যান। বুঝছি। এটা জানানোর উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে কয়েন দেখলেন, এখন আমি হুট করে আপনাকে কয়েনের কোনো হিসাব বলিনি, না থাকলে এটা তো এমনিতে বুঝলেন, কিন্তু থাকলে যাতে আপনি বোঝেন হ্যাঁ এটার কাজ হচ্ছে ধাতব যে কণাগুলো আসতেছে এইটাকে নিজের মধ্যে টেনে রাখে, এটা যাতে আবার রিটার্ন না যায়। তাহলে এই জিনিসটা যখন আমি আপনাকে জানাইলাম, আপনি কি কখনো কোনো গাড়ির প্যান খুলছেন, ক্লিন করছেন, চুম্বক ফেলাই দিয়ে আবার লাগাই দিয়েছেন, এটা করবেন না, কারণ আপনি চুম্বকের কাজ জানেন। তাহলে যে ওইটার কাজ জানে না সে এটা কি অথবা সাইডে রাখছে মনে নেই, তাহলে একজন মানে সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে আপনার এই জিনিসটা জানা দরকার। জানাই দিলাম, চেষ্টা করবেন যেটা যেভাবে থাকবে সেইভাবেই গাড়িতে আবার লাগানো। তাহলে এখানে কিন্তু যে কোনো জায়গায় বসাই দিলে হয়ে যায়, ওর মধ্যে ধরে রাখবে। তাহলে চুম্বকের কাজটা বুঝাই দিলাম। স্যার একটা কোশ্চেন, ট্যাঙ্কটা ক্লিন করব কি দিয়ে? এটা তো পানি দিয়ে ক্লিন করতে হবে। প্যান ক্লিন করবো আমাদের এখানে নরমালি আমরা ক্লিন করি অকটেন অথবা কেরোসিন দিয়ে। এখানে WD-40 এর দরকার নাই। WD-40 হচ্ছে মরিচা যদি কোথাও লাগে সেই জায়গাগুলো, তো এখানে তো মরিচা না, এখানে লুব্রিকেটিং থেকে এখানে জাস্ট গাছ, আপনি পেট্রোল দিয়ে ওয়াশ করলেই হয়ে যাবে। জাস্ট একটা পেট্রোল দিয়ে ওয়াশ করে একটা ন্যাকড়া দিয়ে মুছলে এটা ক্লিন হয়ে যাবে। যে পানি দিয়ে ওয়াশ করতে হবে, এটা প্রপার স্ট্রেইনার কাজ কি? এটা হচ্ছে ইঞ্জিনের প্রাথমিক ফিল্টার হিসেবে কাজ করে। বড় কোনাগুলো এটার কাজ হচ্ছে একটা প্রাথমিক ফিল্টার, এরপরে কিন্তু আরো একটা ফিল্টার আছে। আমি যদি একটু আমার ফিগারে যাই, এই যে এখানে একটা গোল এবং এখানে একটা পাইপ দিছি না, এই যে ওয়াটার পাম্প সরি অয়েল পাম্প যখন আমার অয়েল প্যান থেকে অয়েলকে টানবে তখন মূলত এই পাইপ দিয়ে আমার এখানে যাবে। এখন কথা, একটু আগে তো ইঞ্জিন অয়েলগুলো ঘুরে আসলো, এর মধ্যে যে মোটর কণাগুলো আছে এগুলো তো এখান থেকে আবার উঠে এখানে গিয়ে ওই পাম্পে ব্লেডগুলোকে ড্যামেজ করতে পারে। এইটা যাতে সেফ থাকে এই জন্য মূলত আমরা এখানে একটা স্ট্রেইনার দিছি। এর কাজ হচ্ছে, এর মধ্যে কিন্তু জালি আছে, এটার কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে বড় বড় মেটালের কণাগুলো আর রিটার্ন যেতে পারে না। এটাই অয়েল পেনে বসানো থাকে। এটা এইভাবে একদম অয়েলের মধ্যে চুবানো থাকে, আচ্ছা, আর এটা লাগানো থাকে আমার ওই যে ক্র্যাঙ্ক কেসে, এইভাবে চুবানো থাকে। তখন এখান থেকে টেনে এখান থেকে যেখানে অয়েল অয়েল পাম্পটা এটার উপর লাগানো থাকে। এখানে ঘুরবে, যখন টানবে তখন এইখান থেকে টানবে। তো এটা না দিলেও তো হইতো, এটা না দিলেও হইতো, কিন্তু ফিল্টারটা তখন আরো ভালো। তাহলে লিখছেন প্রাথমিক ফিল্টার হিসেবে কাজ করে। লোকেশন কোথায় লেখেন? ক্র্যাঙ্কেসের নিচে। ক্র্যাঙ্ক কেসের এটা নিচে। কি ওয়্যার মেশ দিয়ে বানানো না? মানে ওয়্যার মেশ এটা তো আর ডিসপোজেবল না, এটা না। ও আচ্ছা, স্যার এখানে তো ক্লিন করা লাগে না। হ্যাঁ ওই যে যখন আপনি এটা ক্লিন করবেন তখন এখানে জাস্ট ছোট ছোট দুটো বোল্ট থাকে, এটা নিচ দিক দিয়ে খুললে বের হবে। এটা ক্লিন করবে, এটা আমি আপনাকে দিলাম এই ভদ্রলোক, স্যার অপোজিট সাইড থেকে প্রেসার এটা আমি আপনাকে দিলাম, এটা আপনি কিভাবে ক্লিন করবেন। অনেকেই আছে পানি মেলা। হাই প্রেসারে, এটা পানি মারলে হয় না, এটা হাই প্রেসারে যে হাওয়া দিতে হয় বা পেট্রোল দিয়ে প্রথমে ওয়াশ করতে হয়। যখন আপনি কেমনে ঘষলেন সেটা অন্য হিসাব, কিন্তু যখন আপনি হাই প্রেসারে পানি বা বাতাস দিয়ে এটাকে ক্লিন করবেন, অনেকে কি করে এই দিক দিয়ে দেয়। এই দিক দিয়ে দিলে হবে কি, ভিতরে যে জালিগুলো আছে না ওইটা ফেটে ছিঁড়ে মেটাল কণাগুলো এই দিক দিয়ে বের হয়। তো এটা যখন ফেটে ছিঁড়ে গেল তখন তো এটার কাজ না। নিয়ম হচ্ছে যে দিক দিয়ে ইন ওই দিক দিয়ে আউট করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে বাতাস দিতে হবে বা হাওয়া দিতে হবে। এখান থেকে যখন আসবে এই হাই প্রেসার, এটা অটোমেটিক হবে এই দিক। ফিল্টার মতন। ফিল্টার আমরা ক্লিন করা দেখছিলাম না, এয়ার ফিল্টার আমরা কিভাবে ওয়াশ করব, এসি ফিল্টার কিভাবে ওয়াশ করব, ঠিক এইভাবে। কাজ হচ্ছে এই দিক দিয়ে না, যে দিক দিয়ে যাবে
তার উল্টা দিক দিয়ে, অর্থাৎ আউটপুট লাইন থেকে ইনপুট করতে হবে যাতে এইটা আর এইটা ভেদ করে দিতে না আসে। এই যখন এখান থেকে ফুট হয়ে যাবে তখন লাইনটাকে অলওয়েজ বড় করে যাবে, তখন বড় বড় কণাগুলো ঢুকে দেবে অয়েল পাম্প টানা শুরু করবে। তাহলে স্ট্রেইন মেশটা চেঞ্জ করার কোনো ইয়ে আছে? না স্যার, পুরোটাই চেঞ্জ করে করতে হবে। পুরোটাই চেঞ্জ করা হয়। মানে ধরা হয় যে কিছু কিছু জিনিস লাইফ টাইম, ইঞ্জিন যতদিন হোক ততদিন চলবে, যেমন গাড়িতে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, অ্যাক্সিডেন্ট কেস ছাড়া এটা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। ঠিক স্ট্রেইনার একটা স্ট্রেইনার যখন নষ্ট হবে তার আগে ইঞ্জিনে বাদ হয়ে যাবে। তাহলে স্ট্রেইনার। এখন কথা, স্ট্রেইনার যখন আমার ইঞ্জিন অয়েলটাকে ফিল্টার করলো তখন এই অয়েলটা চলে গেল সরাসরি আমাদের গাড়িতে থাকা অয়েল পাম্পে। আচ্ছা, পাম্পের কি কাজ? পাম্প ওই যে ওয়াটার সিস্টেমে বা কুলিং সিস্টেমে ওয়াটার পাম্পের যে কাজ ছিল এখানেও সেই কাজ করে। লো প্রেসার অয়েলকে হাই প্রেসারে কনভার্ট করা, অর্থাৎ নিচ থেকে টেনে অয়েল গ্যালারির দিকে সার্কুলেশন করে। এটাকে লুব্রিকেটিং সিস্টেমের হার্ট বলা হয়। ও যদি কখনো ড্যামেজ হয়ে যায়, আপনি যত দামি কাতার থেকে ইঞ্জিন অয়েল নিয়ে গাড়িটা রাখছেন কিন্তু আপনার পাম্প দুর্বল, এই পাম্প দিয়ে কিচ্ছু হবে না। তাহলে পাম্পের কাজ হচ্ছে লো প্রেসার অয়েলকে হাই প্রেসারে কনভার্ট করা, অর্থাৎ অয়েল প্যান থেকে টেনে এটাকে অয়েল গ্যালারিতে সাপ্লাই করা। তিনটে নবীভূত স্যার একটা গাড়ি পাঠিয়েছিলেন না ফোন দিলেন, ওনারা হচ্ছে কোনো সলিউশন পাচ্ছেন না যে গাড়ির কি সমস্যা। তারপর অয়েলের প্রেসার কমে যাবে, আর অয়েলের যখন প্রেসার কমবে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যে স্ক্রিন দেয় জাস্ট এই চিহ্ন, এই চিহ্ন মানে হচ্ছে ঢাল দেওয়া হবে। এখন কথা, আমি তো সকালবেলা ডিপস্টিক দিয়ে চেক করছি আমার অয়েল লেভেল ঠিক আছে, তারপর ওখানে এই সাইন আসছে, তখন আমাদের ডিসিশন নিতে হয় যে লিকুইড লেভেল বা অয়েল লেভেল ঠিক আছে, অয়েল প্রেসার কমে গেছে। এখন প্রেসার কমা মানে হয় জ্যাম অথবা দুর্বল। এখন জ্যাম হিসেবে আমরা ধরে নেই যে হয় এর পুরো অংশ মরিচা বা গাদ দিয়ে ভরে গেছে, ও আর টানতে পারতেছে না, অথবা এ ঠিক আছে অয়েল পাম্পটা ঠিক নেই। এ খারাপ, মানে এ জ্যাম হয়ে গেছে। এরা যখন জ্যাম হবে তখন সার্কুলেশন প্রপার হবে না, যার কারণে আউটপুট প্রেসার কমে যাবে। আবার এরা ঠিক আছে কিন্তু পাম্প তো ভিতরে বললাম এটাই পাম্প, এই পাম্প খারাপ। তাহলে ওরা ঠিক থাকলে পাম্প যদি দুর্বল হয় যে পরিমাণ প্রেসার দেবে সেই পরিমাণ প্রেসার হবে না। তার মানে যদি কখনো এই সাইন আসে, এই সাইনটা তিনটা কারণে আসে। হ্যাঁ, অয়েল পাম্প ফুয়েল মানে ফুয়েল বলতেছি অয়েল লেভেলই কম, মানে আপনার পরিমাণের থেকে অয়েল লেভেল কমে গেছে। এক, দুই, লেভেল ঠিক আছে কিন্তু জ্যাম হইছে, লাইন বা জায়গা জ্যাম, অথবা লাইন ঠিক আছে কিন্তু আপনার হার্ড দুর্বল। এই তিনটা কারণে এই প্রবলেমটা আসে। আমরা হচ্ছে ফিল্টার জ্যাম না, তারপরে হ্যাঁ, আর হচ্ছে আপাতত যতদূর গেছি এতটুকুতে ফিল্টার মানে দুইটাই তো ফিল্টার নাকি। এক নম্বর হচ্ছে ফিল্টার জ্যামের কারণে এই সাইনটা আসে, অথবা পাম্প দুর্বল থাকলে, অথবা পাম্প ঠিক ফিল্টার ঠিক আমার আসলে অয়েলই কম। এখন কথা, গাড়ি থেকে অয়েল কমতে পারে? অবশ্যই কমতে পারে। ওই যে মুবিল খাই এটা কমতে পারে, হইতে পারে আপনার ড্রেন নাটের গোড়া দিয়ে লিক, হইতে পারে অয়েল প্যানের হেড গ্যাস গোড়া দিয়ে লিক, হইতে পারে আমাদের হেড গ্যাসের একটু পরে যাবে নিচ থেকে উঠি, আমার কোন কোন দিয়ে লিক করতে পারে? আমার লিক করতে পারে ড্রেন নাটের গোড়া দিয়ে, আমার লিক করতে পারে এই যে এখানে যে আমি সিল লাগাইছি এই সিলের গোড়া দিয়ে, দুই নম্বর লিক করতে পারে এই ফিল্টারের গোড়া দিয়ে। এই ফিল্টারের এখানে একটা সিল থাকে, এই সিলটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা প্রয়োজনের তুলনায় বেশি হার্ড হয়ে যায় তখন আমাদের এই গোড়া দিয়েও কিন্তু লিক করে, এটা দিয়ে লিক। এর উপরে যদি তাকাই, উপরে আর কোথাও লিক হয় না, হেড গ্যাসকেট দিয়ে লিক হয়। তার উপরে যদি আর একটু দেখাই, ট্যাপেট কভারের সিল দিয়ে লিক হয়। এই হচ্ছে এক্সটার্নাল লিকের জায়গা। আর ইন্টারনাল লিক হচ্ছে এক, পাম্পের প্রেসার কম যার কারণে যে পরিমাণ দিচ্ছে সেই পরিমাণ যাচ্ছে না, পাম্পের জন্য ইন্টারনাল লিক হয়। আর একটা ইন্টারনাল লিক হবে আপনার সরাসরি গ্যাসকেট যদি খারাপ থাকে, হেড গ্যাসকেট লিক করে বাইরে না, কম্বাসন চেম্বারের হোটেলে ঢুকে এক্সজস্ট দিয়ে বার্ন হয়ে যাচ্ছে, তাহলে কালো ধোঁয়া অথবা এক্সজস্টের সাইলেন্সার পাইপ ঘেমে যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারনাল লিকে পরে আসছে। তাহলে পাম্পের কাজ হচ্ছে অলওয়েজ লো প্রেসারকে হাই প্রেসারে সার্কুলেশন করা। আমরা যদি একটু পাম্পের চেহারাটা দেখি, আমাদের গাড়িতে এটা হচ্ছে
অয়েল পাম্প। এটা এইভাবে করে। অনেকটা তো ওটার মধ্যে ওটা কিন্তু সরো ছিল। এখানে যেটা হয় রোটারি টাইপ ভালভ, এই যে এখানে যে ফুটাটা আছে না, এইটা দিয়ে ইন হয়, এই যে এই লাইন দিয়ে ইন হবে, এই লাইন দিয়ে ইন হয়ে এই লাইন দিয়ে আউট হয়ে ও চলে যায় এই যে ফিল্টারের গোড়ায়। ওয়েল ফিল্টার। এটা যখন ঘোরায় একটু খেয়াল করেন তো, এটা স্লো মোশনে যদি না দেখায় বা ফাস্ট না করলে বুঝতে পারবেন। এখানে অলওয়েজ অয়েলটাকে টেনে নিয়ে এই রাস্তা, এই মানে এই পাশটা যখন ঘুরে রাউন্ড দিয়ে আসে তখন এটা এই ডেলিভারি লাইন দিয়ে সিটায় বের করে দেয়। চলুক। যখন এটা তো হচ্ছে টাইমিং বেল্ট দিয়ে ঘুরেছে, কিন্তু যখন আমাদের টাইমিং চেন দিয়ে ঘুরবে তখন সেম জিনিস হবে। এই যে দুই পাশে দুইটা রাস্তা আছে, একটা দিয়ে ইন একটা দিয়ে আউট। এই যে এটা দিয়ে ইন হচ্ছে আর এটা দিয়ে আউট হচ্ছে। এখন কথা, এটা যখন ঘুরতেছে দেখেন তো, না এইটা দিয়ে ইন, এইটা দিয়ে এইটা দিয়ে আউট হচ্ছে। ওকে, এই এখন যখন আমার এইটা এমন আছে তখন এখান থেকে কি করতেছে, স্ট্রেনার হয়ে কিছুটা অয়েল এখানে ঢুকতেছে। অয়েল যখন এখানে ঢুকে যখন এই রাস্তায় আসতেছে, এটা তো হাইস আরপিএম এ, তখন ও এই ধাক্কায় এই মাথাটাকে এই দিক দিয়ে বের করে দিচ্ছে। এরকম পাম কি আরো রকম হয় এরকম বুঝি না, পাম কি এরকমই হয় না না? পাম্প 4 ধরনের আমাদের গাড়িতে থাকে। 4 ধরনের মধ্যে এটা হচ্ছে সবথেকে বেশি পপুলার। অল্প এই জায়গা নাই। জায়গাগুলোতে যদি গাছ জমে তাহলে তো জ্যাম হয়ে যায়। ওই যে প্রথমে বললাম লিক, সরি বলে হয় লিক করছে বা লিক না লেভেল ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মানে বিভিন্ন জায়গায় জ্যামের মধ্যে আমরা ম্যাক্সিমাম এগুলো দেখি। আসলে রাস্তা জ্যাম খুবই কম হয়, কারণ এটা তো বড় একটা জায়গা। জ্যাম যদি আপনি বলেন তাহলে এখানে না, বরং সিলিন্ডারের ভিতরে যে অয়েল গ্যালারিগুলো আছে, যেমন ক্র্যাঙ্কশ্যাফটের গ্যালারিটা বা হচ্ছে আমার কি বলে কানেক্টিং রডের যে এই জায়গাগুলো আমাদের নরমালি বেশি জ্যাম হয়। এটা তো বিশাল বড় রাস্তা, যার কারণে জ্যামের চান্স এখানে খুব কম। আমরা এই দেখতে যেটা ওই ফুল পাম্প কোনটা? এটা দুইটা পুরো পরিষ্কার এটা? হ্যাঁ এটা ছিল এটা একটা পাম্পের একটা ভিডিও দেখাইছে। এটাই ছিল পাম্পের তলায় লো প্রেসারকে হাই প্রেসার এটা ফুল পাম্প। এই ধরনের ওই পাম্প পাম্পটা থাকে। ওকে বললাম না 4 ধরনের পাম্প থাকে, এগুলো সবগুলোর ডিজাইন আলাদা হলে ওয়ার্কিং প্রিন্সিপাল এক, জাস্ট লো প্রেসারকে হাই প্রেসার হবে। এখানে কি হচ্ছে দেখেন তো, এখানে দুইটা পাম্প যখন আছে, এই দুইটা পাম্পের এখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়, যার কারণে এখান থেকে ফ্লুইড আসে। এই ফ্লুইড নিয়ে যখন পাম্প ঘুরে তখন এই ফ্লুইডটাকে ও এই দিক দিয়ে টানে বের করে দেয়, এই দিক থেকে বের করে দেয়। ব্লেড গুলো আছে না, এই ব্লেড গুলো কি করে, আচ্ছা জমিতে কখনো ওই যে মাছ ধরার জন্য ইয়া করছিলেন, গামলা দিয়ে পানি বের করছিলেন না, গামলার কাজটা করতেছে এই যে একটা ব্লেড। এক একটা ব্লেডের কাজ জাস্ট নিচ্ছে ধাক্কা দিচ্ছে, নিচ্ছে ধাক্কা দিচ্ছে। মানে এগুলো হচ্ছে আমরা প্রজেক্ট করি যখন ডিপ্লোমাতে থাকি, এগুলো আমাদের প্রজেক্ট থাকে। আরে ভাই, আমি সহজ বুঝে বলি, ওই যে আখের মিশিং আছে না, যে আখ ভাঙে রস খায়, ওইটাও তো যে আখটা দেয় না, ওদের পানিটা টানতেছে, বের করতেছে, ওরকম সেম। সেলাই মেশিনে আপনি দিচ্ছেন, প্যাডেল করতেছেন, কিন্তু কাপড় কো একা একা টানতেছেন। ওটা আখ না, এটা অয়েল না, শেষ। ফিল্টার নিয়ে কিছু আলোচনা হিসাব আছে, কারণ এই ফিল্টার যদি কখনো জ্যাম হয়ে যায়, ইঞ্জিন ওভারহোলিং করা পর্যন্ত লাগতে পারে। ঠিক যেমন কুলিং সিস্টেমের প্রেসার ক্যাপ খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু গুরুত্ব অনেক বেশি। ঠিক এই ফিল্টারটা নিয়েও ফেলা করা খুব একটা বেশি লেখেন। অয়েল ফিল্টার জেনুইন চেনার উপায়। আমরা একটু জেনুইন অয়েল ফিল্টার কিভাবে কিনবো এটা নিয়ে একটু আলোচনা করব। জেনুইন চেনার উপায়। স্যার পার্ট নাম্বার দিয়ে তো আমরা জেনুইন চিনতে পারবো না।
তাছাড়া কি ওটা তো একটা উপায়, আরো তো উপায় আছে বোঝা লাগে সেটা। বাংলাদেশে প্রায় 30 থেকে 35টা কোম্পানি আছে যারা অয়েল ফিল্টার বানায়, এবং যেভাবেই বানাক না কেন পার্ট নাম্বার টয়োটা মেড ইন জাপান এবং ওইটার নাম হয়ে যায় টয়োটা। এখন এত টয়োটার মধ্যে জেনুইন টয়োটা কোনটা, এইটার জন্য আমরা একটু কয়েকটা হিসাবপাতি নিয়ে আলোচনা করব। তার আগে আসি, এইটা যদি একটা অয়েল ফিল্টার হয়, এর আগে কে থাকে? সিল সিল এর আগে থাকবে পাম্প না? এই যে ফিল্টারের আগে পাম্প আছে এবং এর পরে থাকে একটা প্রেসার সেন্সর। ফিল্টারে যাওয়ার আগে এই জিনিসটা আমি একটু মিস করছি, এখানে একটু আসি। অয়েল প্রেসার রেগুলেটর, এখানে তো আপনি অয়েল প্রেসার রেগুলেটর দিচ্ছেন, রেগুলেটরের আসলে কাজটা কি? ফিল্টারে ওই জায়গাটা একটু ফাঁকা রাখেন, আমরা একটু জায়গা ফাঁকা রাখবো যাতে 8-9 লাইন লেখা যায়। লিখে আপনি একটু অয়েল প্রেসার রেগুলেটরে আসেন। আসলে অয়েল প্রেসার রেগুলেটরের কাজ কি? নাম শুনে কাজ কোনো আইডিয়া পাচ্ছেন? অয়েল প্রেসারটাকে নিয়ন্ত্রণ করে। পাম্প কখনো কখনো প্রয়োজনের তুলনায় বেশি প্রেসার দেয়, অথবা পাম্প কখনো কখনো প্রয়োজনের তুলনায় কম প্রেসার দেয়। এখন কথা, পাম্প প্রেসার কমে যাবে দিন দিন, এটা স্বাভাবিক, কারণ একটু করে লিক করতেছে, কোনো না কোনো দিক দিয়ে প্রেসার কমতেছে, কিন্তু কখনো কখনো বাড়তে পারে। এটা একটা অস্বাভাবিক জিনিস না? কোশ্চেনটা বুঝছেন? যে পাম্প আমার ড্রেন ডাক্টের গোড়া, অয়েল ফিল্টারের গোড়া, হেড গ্যাসকেট, ট্যাপেট কভার, বিভিন্ন জায়গা থেকে লিক করার জায়গা আছে, তাহলে লিক করলে বাড়বে না কমবে? কমবে। কিন্তু আপনি যে বলেন বাড়লে, কখনো কি বাড়তে পারে? পাম্পের প্রেসার তো এটা যেহেতু মানে যে পাম্পটা আমরা দেখলাম কনস্ট্রাকশনে, ওটা তো কনস্ট্যান্ট ফ্লো না, না। হচ্ছে আরপিএম বাড়ার সাথে সাথে প্রেসার বাড়বে, প্রেসার বাড়বে। এখন আমি যে কমার সাথে প্রেসার কমবে। আমার ইঞ্জিন যদি 2000 আরপিএম এ চালাই, 2000 আরপিএম এ যেই পরিমাণ প্রেসার দিবে সেটা যখন 6000 আরপিএম হবে, তখন প্রেসার রেগুলেটর না দিলে তো একদম লাইন ফাইটা যাবে। বুঝছেন? তার মানে আমার ইঞ্জিনের আরপিএম আপনি 6000-7000 ও তুলতে পারেন, কিন্তু ওভারফ্লো লাইনের মতো ওভারফ্লো লাইনের মতো অনেকটা। এইটা একটা নির্দিষ্ট পর্যন্ত আমাকে প্রেসার দেবে, এর উপরে আর প্রেসার দেবে না। কারণ আমি ধরলাম যে এগুলো আমার অয়েল গ্যালারি, এই অয়েল গ্যালারি প্রেসার নিতে পারবে 35 psi পর্যন্ত। এখন পাম্প তো আমার ইঞ্জিনের আরপিএম এর সাথে সাথে কখনো কখনো 35 থেকে 55 তে যেতে পারে, আবার 35 থেকে কমে 20-তেও আসতে পারে। এখন আমার তো 35 পর্যন্ত দরকার, আমার তো 55 পর্যন্ত দরকার নাই, কিন্তু আমি তো তখন এমন কোনো সিস্টেম না যে পাম্পকে বন্ধ রাখবো আবার আরপিএম কমে গেলে পাম্পকে চালু রাখবো। তো পাম্পকে বন্ধ রাখলে তো তখন আমার সার্কুলেশনই হচ্ছে না। সেই ক্ষেত্রে পাম্পের প্রেসার একটা কনস্ট্যান্ট পর্যন্ত রাখতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রেসার পর্যন্ত রাখতে হয়। এর উপরে পাম্প যতই ঘুরুক না কেন প্রেসার দেবে, কিন্তু ওই প্রেসারটা আমার গ্যালারি পর্যন্ত যাবে না। সেই কাজটা করতেছে রেগুলেটর। আচ্ছা, এটা তো গেল হিসাব। কখনো কখনো কি অয়েল প্রেসার বাড়ে বা অয়েল প্রেসার না, কাস্টমার কমপ্লেন এমনটা আসে যে ভাই আমার কিছুদিন পর পর ইঞ্জিন অয়েল লেভেল বেড়ে যায়, ইঞ্জিন অয়েলের লেভেল বেড়ে যায়। ইঞ্জিন অয়েলের লেভেল বাড়তে পারে? পানি আসলেই তো লেভেল বাড়বে। পানি আসলে লেভেল বাড়বে। পানিটা কোথা থেকে আসবে? যদি ওই যে হেড গ্যাসকেটের দুধের মতো কালার। স্কুলের লিকার 2 হেড গ্যাসকেট লিক করেনি, কম্বাশন চেম্বার থেকে এয়ার ফুয়েল মিক্সচার লিক করে ক্র্যাঙ্ককেসে চলে আসছে, বাড়তে পারে? এয়ার ফুয়েল মিক্সচার যেটাকে আপনি ব্লো বাই গ্যাস বলতেছেন, এটা লিক করা মানে কি? এর মধ্যে বাতাস আছে আর তেল আছে। তেল ভেপার ফর্মে আছে, কিন্তু দীর্ঘ সময় ওখানে আটকে থাকার কারণে তেল ধীরে ধীরে লিকুইডে কনভার্ট হয়ে অয়েলের সাথে মিশে যায়, যার কারণে অয়েল লেভেল বেড়ে যায়, অয়েলের ভিসকোসিটি কমে যায়। ওটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বেশি হয় আর কি। ঠিক আছে, আমাদেরও হয় পেট্রোল ইঞ্জিনে হয়। যদি রিং খারাপ থাকে বেশি হবে। 1 2 হচ্ছে আপনি ঢালার সময় বাড়াই দিয়েছেন, ক্যাপটুক আবার রেখে কি করবো, নষ্ট হয়ে যাবে, দিয়ে দিন। তাহলে এই কারণে, তাহলে এই সকল কারণে যদি কোনো কারণে পাম্প প্রয়োজনের তুলনায় বেশি প্রেসার দেয়, কাজ করে তখন প্রেসার রেগুলেটর। কিভাবে কাজ করে? ধরলাম যে 35 psi পর্যন্ত আমার প্রতিটা লাইনে চাপ যেতে পারবে, এর উপরে আর যাবে না। ঠিক এর পিছনে যে স্প্রিং দেখতেছেন, এটা কিন্তু একটা স্প্রিং লোডেড ভালভ। এই স্প্রিংটা প্রেসার নিতে পারবে ঠিক 35 psi পর্যন্ত। তার মানে এখান থেকে যত প্রেসার আসুক না কেন, এই প্রেসার কিন্তু কিছু ধাক্কা দেবে একে, কিছু ধাক্কা দেবে উপরে। তো উপরেটা তো সোজা চলে যাবে, কিন্তু এর ধাক্কাটা এই পিছনের স্প্রিং নিতে পারতেছে কিনা এটা ডিপেন্ড করবে যে চাপটা কেমন।
ধরলাম যে এখান থেকে কখনো 38 psi এর চাপ আসলো, এখন 38 psi কি 35 psi নিতে পারবে? আপনার ওজন ধরলাম 70 কেজি, আপনি চাপ নিতে পারবেন 35, কিন্তু আমি আপনাকে চাপ দিলাম 45 কেজি, আপনার কোমর ভেঙে যাবে না, মেরুদণ্ড ভেঙে যাবে না? তার মানে তখন কি হবে, এখানকার চাপ যদি কোনো কারণে এই স্প্রিং এর তুলনায় বেশি থাকে, স্প্রিংটা আর আগের মতো সোজা হয়ে থাকতে পারে না, তখন চাপের কারণে স্প্রিংটা বাঁকা হয়ে যায়। এখন কথা, স্প্রিং এর সাথে আমার ভালভ লাগানো আছে, ও যখন ছোট হবে তখন ভালভকে নিয়ে ছোট হয় না, ভালভকে নিয়ে যখন ছোট হয় তখন এই ভালভকে টেনে স্প্রিংটা এখানে চলে যায় এবং এই রাস্তাটা খুলে যায়। এই রাস্তা যখন খুলে যায় তখন পাম্প থেকে আসা কিছু প্রেসার চলে যায় উপরে, আর কিছু প্রেসার এখান থেকে এসে পুনরায় অয়েল প্যানে, তার মানে আর যেতে পারে না। তাহলে এইভাবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পাম্প আমার ওই প্রেসারের বেশি প্রেসার দিচ্ছে। ধরলাম যে কোনো কারণে চলতে চলতে প্রেসার কমে 32-এ আসলো, এখন 32 কি স্প্রিং নিতে পারবে না, তখন স্প্রিং একদম হাই স্পিড আবার আগাবে, তখন ও ভাবটাকে নিয়ে আগাই দিলে তখন এই ডেলিভারি লাইনটা আবার বন্ধ হয়ে যাবে। এটা কি মেকানিক্যাল নাকি ইস্যু? এটা মেকানিক্যাল, প্রেসারেই কাজ করবে। তার মানে এটা একটা স্প্রিং লোডেড ভালভ, এর কাজ হচ্ছে পাম্প যদি কখনো প্রেসার বাড়ায় দেয়, সেই প্রেসারটাকে রিটার্ন এনে লাইনগুলোকে সেফ রাখাই হচ্ছে এর কাজ। এখানে এই পাম্প, এই যে স্প্রিং লোডের যে বাল্বটা, এই বাল্বটা কি পাম্পটার সাথে ইন্টিগ্রেটেড থাকে নাকি হচ্ছে মানে লাইনের মধ্যে থাকে? ডেলিভারি লাইন, ডেলিভারি লাইন অনেক ক্ষেত্রে পাম্পের সাথে ইন্টিগ্রেটেড থাকে, সাকশন লাইন, ডেলিভারি লাইন আর সাকশন লাইনের মাঝখানে থাকে একটা বল দিয়ে। তো দেখা যায় যখন প্রেসার বাড়ে তখন দেখা যায় ওই বল খুলে পিছন যায়। থেকে ধাক্কা দিয়ে। স্যার এটা কি আটকানো থাকে সব সময়? এটাই মানে কি এটা কি আটকানো থাকে? ওই যে ইঞ্জিন যখন বন্ধ আছে তখন লাইনের মধ্যে প্রেসার কত? জিরো প্রেসার। তাহলে জিরো প্রেসার হলে তো নিতে পারবে, যার কারণে সবসময় এমন থাকে। তো কখন এমন হবে, যখন এই প্রেসার 35 বা ওর মধ্যে যে প্রেসারটা থাকবে তার থেকে বেশি হয়ে যাবে, তখনই খুলে দেবে। সব সময় অফ থাকবে এটা। তো লাইনটাকে সবসময় ক্লোজ রাখবে, প্রয়োজনের তুলনায় খুলে দেবে। তার মানে প্রেসার রেগুলেটরের কাজ হচ্ছে পাম্প যদি কখনো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রেসার দেয়, তো অতিরিক্ত প্রেসারটাকে রিলিজ করে লাইনগুলোকে সেফ রাখাই হচ্ছে প্রেসার রেগুলেটর। রেডিয়েটরের প্রেসার কেবল যে কাজটা না ওই টাইপেরই কাজ। লিখে নেন। অনেকটা একটু যদিও এগুলা মনে হয় এটা পিছনে হচ্ছে নরমালি একটা মানে ব্লক নাট বা স্ক্রু টাইপ থাকে, যদি আমি প্রেসার বাড়াইতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানেও আছে। এখানে আছে। ওই যে রেগুলেটর মানে তো এটা। এটা আমরা কাজ করি যখন ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি চেঞ্জ করি, তখন ওই যে অ্যাডজাস্টিং একটা স্ক্রু থাকে, ওই অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করি। অর্থাৎ এখানে যদি একটা নাট দেই, নাটকে যত চাপাবো স্প্রিংটা আগে থেকে ছোট হয়ে গেল, তখন স্প্রিং কিন্তু ক্ষমতা একটু বেড়ে যায়, অর্থাৎ কম প্রেসারে তখন আসে না। কিন্তু যখন স্প্রিংকে যত বেশি লম্বা করবো, স্প্রিং একটু যাবে তখন পিছনে যাবে। ওই যে স্প্রিংটাকে ছোট বড় করে লাইনটাকে অ্যাডজাস্ট করা হয়। এটা ডিজেল ইঞ্জিনে বেশি থাকে, পেট্রোল ইঞ্জিনে দেখিনি আমি এখনো, কিন্তু ডিজেল ইঞ্জিনে দেখছি পিছনে একটা অ্যাডজাস্টিং স্ক্রু থাকে। ওই যে থ্রোটল বডিতে আমরা দেখছিলাম না, সাকশন কন্ট্রোল ওই না সরি যে আইএসসি আইএসসি ভালভে অ্যাডজাস্টিং স্ক্রু ছিল। এই প্রেসার লিখছেন, কাজ কি? স্যার একটু বললেন একবার। ওকে, লেখেন পাম্পের প্রেসার বেড়ে গেলে, পাম্পের প্রেসার বেড়ে গেলে স্যার এই কম্পোনেন্টটা কি ইলেকট্রনিক টাইপ অফ হয় নাকি শুধু মেকানিক্যাল? ইলেকট্রিক হয়। ইলেকট্রিক হইলে পিছনে একটা মোটর থাকে যেটা ইসিইউ কমান্ড করে, আর এখানে তখন একটা প্রেসার সেন্সর থাকে। এই প্রেসার সেন্সরটাই এই স্যার এই আমি বলি একটু লেখেন। হ্যাঁ, পাম্পের প্রেসার বেড়ে গেলে অতিরিক্ত অয়েলকে বা অতিরিক্ত প্রেসারের অয়েলকে পুনরায় অয়েল প্যানে পাঠিয়ে দেবে। অ্যাডজাস্টিং বুঝছেন, অতিরিক্ত প্রেসারকে ওনারা অয়েল প্যানে পাঠিয়ে দেবে। এখানে আরেকটা সেফটি ইস্যু থাকে, সেটা হচ্ছে যে এটা তো ইয়ে পাম্প পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। কোনো কারণে যদি মানে ডেলিভারি লাইন অনেক সময় দেখা যায় যদি ক্লোজ হয়ে যায়, এটা যদি ওই পাম্পের মানে ডেলিভারি লাইন ক্লোজ হয়ে গেলে তো যদি আমার এখানে সেফটি মানে রিলিফ বাল্ব না থাকে তাহলে ডেলিভারি লাইন ফাটায় ফেলবে। এই জন্য হচ্ছে এটা
ওই যে যদি আমার এটা জ্যাম হয়ে যায় হুম। তো কন্টিনিউয়াসলি প্রেসার দিচ্ছে কিন্তু এই প্রেসার তো আর যাচ্ছে না। হুম। এটা আলোচনা করবো এই যে এখানে যখন যাইতো তখন এটা চলে আসতো, ঠিক আছে? তাহলে অতিরিক্ত প্রেসারকে রিলিজ করে দেয়, এতে লাইন ড্যামেজ হওয়ার চান্স থাকে না বা সম্ভাবনা থাকে না। এটা লিখে না, এতে লাইন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। যদি লেখেন এবার আমরা একটু লিখবো যে পাম্পের প্রেসার কখন কখন বেড়ে যায় বা রেগুলেটর ভালভের কাজ কখন কখন। দেখেন পাম্পের প্রেসার বেড়ে যায়, দেখেন পাম্পের প্রেসার বেড়ে যায়, পাম্পের প্রেসার বেড়ে যায় 1 নম্বর লেখেন। হাই আরপিএম এ, না হাই আরপিএম 1 নম্বর। মানে কি কি কারণে পাম্পের প্রেসার বাড়ে আমরা এগুলো লিস্ট লিখবো। 1 নম্বর লিখবো হাই এক্সপ্রেশন বা হাই আরপিএম এ। 2 নম্বর লিখবো কম্প্রেশন রিং দুর্বল হলে, কারণ কম্প্রেশন রিং খারাপ থাকলে এয়ার ফুয়েল মিক্সচার লিক করে কম্বাসন চেম্বার থেকে ক্র্যাঙ্কেসে আসবে, অয়েল লেভেল বেড়ে যাবে। কম্প্রেশন রিং দুর্বল হলে মিলাইতে পারতেছেন তো? কম্প্রেশন রিং দুর্বল হইলে পাম্পের প্রেসার একটু কমার কথা না, কারণ তেলটা তো আসবে কম ভিসকোসিটি, সে মিলবে হচ্ছে দুবাই হাই ভিসকোসিটি, তাহলে ভিসকোসিটি কমে যাবে, কমে গেলে তো আলটিমেটলি ভিসকোসিটি কমে যাবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার ভিসকোসিটির সাথে তো প্রেসার, আমার তো ঠিকই ফ্লুইড বাড়তেছে। আমার এখানে বিষয়টা কি, আমার এখানে থেকে ম্যাক্সিমাম লেভেল এতটুকু পর্যন্ত, যখন এটা এতটুকু হয়ে যাবে তেল তো জায়গা তখন তখন লেভেল pressure উপরে বাড়বে। উঠে গেল। লেভেল তো অবশ্যই বাড়বে। উপরে যখন পানি বেশি থাকবে তখন দেখবেন যে পাম্প মানে কি বলে পাম্পের স্পিড বেড়ে যায়, কিন্তু পানি যত কমে আসে ধীরে ধীরে কিন্তু ওর লেভেল কমে আসে। 3 নম্বর লিখবো অয়েল এবং ওয়াটার মিশে গেলে, অয়েলের সাথে ওয়াটার মিশে গেলে বা কুলেন্ট মিশে গেলে, তাহলে যে পানি আর মোবিল যদি এক হয়ে যায় তাহলে পরিমাণ বাড়বে, আরপিএম বাড়লে পরিমাণ বাড়বে, অথবা ব্লো বাই গ্যাস যদি মিশে যায় তাহলে পরিমাণ বাড়বে। তো এই 3টা সময় আমার প্রেসার রেগুলেটর কাজ করে। আরেকটা সময় কাজ করে, নিচে একটা নোট লেখেন বা আলাদা লেখেন, এটা তো আমরা লিখলাম পাম্পের প্রেসার কি কারণে বেড়ে যায়। আরেকটা লেখেন যে যদি কোনো কারণে ডেলিভারি লাইন জ্যাম হয়ে যায়, যদি ডেলিভারি লাইন জ্যাম হয়ে যায়, ডেলিভারি লাইন জ্যাম বলতে সেই জ্যাম হইতে পারে ফিল্টার, সেই জ্যাম হইতে পারে আমার অয়েল গ্যালারি, কোনো জায়গায় যদি জ্যাম হয়ে যায় তাহলেও প্রেসার রেগুলেটর ভালভ অতিরিক্ত প্রেসারকে রিলিজ করে। যদি ডেলিভারি লাইন জ্যাম হয়ে যায় তখনও অতিরিক্ত প্রেসারকে রিলিজ করে। বুঝতেছেন কি আলোচনা হচ্ছে? এগুলো একটু বাসায় পড়াশোনা করবেন, এবং সব নতুন নতুন ইনফরমেশন। ওকে, তারা দুনিয়ার টেকনোলজি টেকনোলজি আর কি আহামরি কিছু না। কিন্তু সায়েন্স রিয়েলাইজ করা যায়। একটা বিএমডব্লিউ গাড়িতে পিরিয়ডিক মেইনটেনেন্সের সময় টাকা লাগে 28,000 টাকা পার্টস কিনতে, এটা টয়োটাতে লাগে 7,000 টাকা। পাম্পে আহামরি কিছু চেঞ্জ নাই, একই জিনিস না দাম আনতেছে স্ট্রেইনার, সেইটাকে ফিল্টার করতেছে, প্রাথমিক পর্যায়ে ফিল্টার করে পাম্পে দিচ্ছে। পাম্পের প্রেসার বেড়ে গেলে কিছু যাবে উপরে, কিছু যাবে এখানে, আর পাম্পের প্রেসার কমে গেলে এটা টোটালি ক্লোজ। ক্লোজ হয়ে এই অয়েলটাকে পাঠাবে হচ্ছে আমাদের পরের পার্ট, সেটা হচ্ছে অয়েল ফিল্টার। আচ্ছা, অয়েল ফিল্টারের কাজ দেখো, জেনুইন চ্যানেল লিখে ওখানে 6টা লাইন ফাঁকা রেখে নিচে লেখেন। অয়েল ফ্যান এখানে হচ্ছে 5 থেকে 6টা লাইন ফাঁকা রাখেন, রেখে নিচে লেখেন। নিচে লেখেন যে অয়েল প্যান থেকে আসা অয়েলকে পুনরায় ফিল্টারের কাজ করে। অয়েল প্যান থেকে আসা অয়েলকে ফিল্টারের কাজ করে।
এবার ওই যে প্রথমে যে ফাঁকা জায়গা দেখলাম ওইটা আছে। ফিল্টারের কাজ তো সবাই করবে, কিন্তু এই জিনিসটা জেনুইন নন জেনুইনটা চেনার কয়েকটা আমরা প্রসেস বলবো। জেনুইন নন জেনুইনে যাওয়ার আগে যদি একটু বলি, এখানে রাস্তা কয়টা? দুইটা। ছোট ছোট একগুলো রাস্তা আর একটা বড় রাস্তা। ছোট ছোট গুলো মিলে একটা আর বড়টা মিলে একটা। এখন কথা, ছোট দিয়ে ঢুকবে বড় দিয়ে বের হবে, নাকি বড় দিয়ে ঢুকে ছোট দিয়ে বের হবে? শুধু নিয়ম হচ্ছে ছোটগুলো দিয়ে ইন হয়, বড়টা দিয়ে আউট হয়। ইন মানে ওই যে পাম্প থেকে রেগুলেটর থেকে একটু আগে যেটা ঢুকাইলেন সেটা ছোটগুলো দিয়ে ঢুকবে, ঢোকার পরে ফিল্টার হয়ে বড়টা দিয়ে বের হবে। এখানে যেটা হয়, এটা যদি ফিল্টার হয়, এটা হচ্ছে বড় চিত্রটা আর এটা হচ্ছে ছোট গুলো। এখানে ভিতরে এরকম একটা ফিল্টার থাকবে, যেটা দেখতে এইরকম। এই হচ্ছে ফিল্টার। এখানে যেটা হয়, ময়লা তেলটা এখান থেকে এসে এখানে এসে এই দিক দিয়ে ঢুকে, ঢুকে ফিল্টার হয়ে এই দিক দিয়ে বের হয়, এসে এই দিক দিয়ে ঢুকে ফিল্টার হয়ে বের হয়। এবং এর মধ্যে ঢুকতে যেতে পারে, এটা যেমন একটা কাপড়, এর ভিতরে কিন্তু ছিদ্র আছে। এর ভিতরে এরকম ছিদ্র আছে, তার মানে এখান থেকে এসে এই দিক দিয়ে হয়ে এই ফুটা দিয়ে ফিল্টার হয়ে বের হয়। তার মানে মূলত কাজটা করে এই পেপারটা। তাহলে এই লেয়ারের কাজ হচ্ছে ফিল্টার করা। এখন কথা, আপনি 1 বছর 1.5 বছরে অয়েল প্যান খুলেন না, তাহলে আপনি আজ নতুন ইঞ্জিন অয়েল লাগাইছেন, নতুন অয়েল ফিল্টার লাগাইলেন, ইঞ্জিন অয়েল ঢালার সাথে কি ময়লা গাদগুলো নতুনটার সাথে মিশে গিয়ে ফিল্টারকে দ্রুত ড্যামেজ করবে না? এখন আমার 3 মাস পরে এটা আমি চেঞ্জ করব, 4 মাস পরে চেঞ্জ করব, কিন্তু 4 মাসের আগেই কি ফিল্টারটা জ্যাম হইতে পারে না? এখন 4 মাস আগেই যদি জ্যাম হয়, তাহলে 4 মাস আগেই যদি জ্যাম হয় 2 মাসে, এখন এই 2 মাস আমাকে কিভাবে চলতে হবে? ও কি সার্কুলেশন করতে পারবে? তাহলে এই যদি সার্কুলেশন করতে না পারে, রানিং অবস্থায় এটা যখন জ্যাম হয়ে যাবে, তখন ওই সিচুয়েশনে কি করবে? তখন এখানে ওই সিচুয়েশনের জন্য একটা ভালভ দেওয়া হয়। এই ভালভটাকে আমরা বলি বাইপাস ভালভ। বাইপাস ভালভের কাজ কি? বাইপাস ভালভের কাজ হচ্ছে, যখন এখান থেকে ময়লা অয়েলটা এসে এখান থেকে ফিল্টার হয়ে এখান থেকে চলে যাবে, যদি কোনো কারণে ফিল্টারটা আমার জ্যাম হয়ে যায় বা ব্লক হয়ে যায়, ও আর ফিল্টারিং করতে পারতেছে না, তখন এর বাহিরের চেম্বারে কি অয়েলের প্রেসার তৈরি হয় না? এই অয়েলের প্রেসারে কি হয়, এখানে একটা ছোট্ট ভালভ থাকে। এই অয়েল তখন কি করে, এই দিক দিয়ে যেতে চাই, ময়লার কারণে যেতে পারে না, এই দিক দিয়ে যেতে চাই, ময়লার কারণে যেতে পারে। কিন্তু যখন একে ধাক্কা দেয়, তখন তেলের প্রেসারে এখানে একটা স্প্রিং লোডেড ভালভ থাকে, এই ভালভটা তার জায়গা থেকে উপরের দিকে উঠে যায়। যেমন এই এখান থেকে এই যে উঠে যায়, এটা যখনই উঠে যায় তখন ওখানে একটা রাস্তা তৈরি করে। রাস্তাটা তৈরি করলে তখন কি হয়, এই যে অয়েল যেটা আসলো সেটা সার্কুলেশনটা ঠিক থাকে। এখানে একটা সমস্যা, সার্কুলেশন ঠিক থাকলেও একটা সমস্যা থেকেই যায়, সেটা হচ্ছে ফিল্টার না হয়ে অয়েলটা যাচ্ছে, যার কারণে এই ময়লা অয়েলটা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে ড্যামেজ করতে পারে। তো ওই ড্যামেজের তুলনায় যদি রানিং অবস্থায় যদি ফিল্টারিং না করতে পারে, এখানে আরো সমস্যা বেশি থাকে। যার কারণে প্রতিটা জেনুইন ফিল্টারে অবশ্যই 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 এইরকম একটা বাইপাস ভালভ থাকবে। আপনার গাড়িতে যে ফিল্টারটা লাগাচ্ছে এটা জেনুইন কি নন জেনুইন, এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এর ভিতরে বাইপাস ভালভটা আছে কিনা। খোলা যাবে, এটা তো খোলা যাবে না। আসতেছে, এটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইরকম একটা ফিক্সড একটা ভালভ থাকবে। এই যে দেখেন, এর ভিতরেও দেখা যায় একটা ভালভ থাকবে। আমি একটু পর সবার হাতে দিয়ে চেক করাবো, সমস্যা নাই। তাহলে প্রথম হচ্ছে জেনুইন অয়েল ফিল্টারে একটা বাইপাস ভালভ থাকবে। বাইপাস ভালভের কাজ কি, যদি সময়ের আগে ফিল্টার আমার জ্যাম হয়ে যায়, দেন ওই সিচুয়েশনে যাতে আমার সার্কুলেশনটা ঠিক থাকে। হ্যাঁ, ফিল্টার হচ্ছে না, এটা তো ইঞ্জিনের জন্য খারাপ। ফিল্টারের বড় বড় কণাগুলোকে আমরা একটু আগে তো ছাকছি, এগুলো তো চিকন চিকন ছোট ছোট কণা, তো এগুলো তো চিপে যাওয়া একটা থাকবে না, কিন্তু
ওই সময় যদি কোনো কারণে ব্লক হয়ে যায় দেন ইঞ্জিন ওভারহিট হয়ে ড্যামেজ হওয়ার চান্স থাকে। এই চান্সটা করতে দেয় না এই বাইপাস ভাল্ব। এখন কথা, এটা তো একটা প্যাকেটের মধ্যে পলি দেওয়া থাকে, আমরা কিভাবে বুঝবো যে এর মধ্যে বাইপাস আছে কিনা? আপনি একটু লাইট দিয়ে ধরলেই ভিতরে দেখতে পাবেন যে এর ভিতরে কোনো উঁচু পয়েন্ট আছে কিনা। যদি উঁচু পয়েন্ট থাকে তাহলে বাইপাস ভাল্ব আছে, যদি উঁচু পয়েন্ট না থাকে তাহলে ডিরেক্ট এরকম প্লেন থাকবে, মানে নিচে কোনো ভাল্ব থাকবে না, ডিরেক্ট আপনি সরাসরি এইটার এই যে নিচের পার্টটা দেখতে পাবেন, এই পার্টটা সরাসরি দেখতে পাবেন। ফাঁকা। এখান থেকে দেখলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এখানে একটা উঁচু পয়েন্ট আছে, উঁচু পয়েন্ট মানে এখানে একটা ভাল্ব আছে। এই ভাল্বটা জেনুইনে থাকবে, নন জেনুইনে থাকবে না। এমন কথা, আমি তো নন জেনুইন বানাবো, তাহলে বাইপাস ভাল্ব যদি দিয়ে দেই, নন জেনুইন কেন বানাচ্ছে? ইনভেস্ট কম, খরচ কম, তাহলে বাইপাস ভাল্ব দিলে খরচ আপনার ওই জেনুইনের মতোই হয়ে যাবে। আপনি বানানোর নিয়ত করছেন নন জেনুইন, কিন্তু বাইপাস লাগালে এটা অটোমেটিকলি জেনুইন হয়ে যাচ্ছে। তাহলে জেনুইনে খরচ যেমন বেশি, এই জন্য কারণ এখানে বাইপাস ভাল্ব আছে। নন জেনুইনে খরচ কম মানে ওর এত ইনভেস্টমেন্ট, ও একটা বাংলা প্রিন্ট লাগাই দিছে, একটা বাংলা সিল লাগাই দিছে, এখানে জাস্ট একটা খালি ফিল্টার ঢুকাই দিছে। তাহলে প্রথম হচ্ছে বাইপাস ভাল্ব থাকবে। আমাদের একজন কলিগের তো মানে